সেবা। শুধু শিক্ষার্থী নয়, বহু দেশ ঘোরা যাত্রী, চাকরি কিংবা শ্রমিক ভিসার আবেদনকারীদেরও একই অভিজ্ঞতা। আগে যেসব দেশ থেকে তুলনামূলক সহজে ভিসা পাওয়া যেত, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সেখান থেকেও এখন ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ভারতের পর্যটন ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য আনুষ্ঠানিক কোনো ভিসা নিষেধাজ্ঞা না থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে প্রসেসিং টাইম বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ বা সীমিত হয়ে গেছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ইউএই, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, উজবেকিস্তান, ভিয়েতনাম এমন বহু দেশ বর্তমানে ভিসা দিচ্ছে না বা দিচ্ছে খুবই সীমিত সংখ্যক। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইনের ভিসায় দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। এমনকি আগে দ্রুত অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ই ভিসাতেও এখন 2-3 দিন সময় লাগছে। এই সংকটের পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি কারণ হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে মূল সমস্যা আরও গভীরে। অনিয়মিত পথে বিদেশে যাওয়ার প্রবণতা, সহজ ভিসা পাওয়া দেশগুলোর ভিসা ব্যবহার করে তৃতীয় দেশে পাড়ি জমানোর ঘটনা বিভিন্ন দেশের প্রশাসনের নজরে এসেছে। ফলে তারা আগের তুলনায় বেশি সতর্ক। ভ্রমণ ভিসায় গিয়ে শ্রমিক ভিসায় রূপান্তর করার মতো অনিয়মও পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের কর্মীদের বিদেশে প্রকাশ্য বিবাদ ও বিশৃঙ্খলার ঘটনাও দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি পাসপোর্টের দুর্বল র্যাঙ্কিংও ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বেশ কিছু দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ থাকলেও বেশিরভাগ দেশে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের, যেখানে বাংলাদেশিদের যাতায়াত কম। ভারত রাজনৈতিক কারণে বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ রেখেছে। অন্য দেশগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো ছাড়া আপাতত পরিস্থিতি বদলানোর সুযোগ নেই। তবে বিশ্লেষকদের মতে অনিয়মিত অভিবাসন রোধে দেশের ভেতরে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া ও অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে ভিসা সংকট কিছুটা হলেও কমে আসতে পারে। যাই হোক, এই 2-2.5 মিনিটের একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইলাম। এখানে কিন্তু আপনারা অলরেডি বুঝা গেছেন কেনই বা এই পাসপোর্টগুলো আটকে আছে, কেনই বা এই যে বিভিন্ন দেশ বাংলাদেশের পাসপোর্টে কেনই বা ভিসা লাগাইতেছে না, ভিসা দিতেছে না, সেটা কিন্তু আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন এগুলাকে একটু দমন করার দরকার। দেখেন, এগুলা কিন্তু আপনারাও কিছু করতে পারবেন না, আমরাও কিছু করতে পারবো। কূটনৈতিকভাবে কিন্তু একটা সমাধান করতে হবে। তো এইটারও অপেক্ষা কিন্তু অনেকেই করতেছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কাটভাবে একটা আপডেট ইটালি অ্যাম্বাসিডর ফেস টু ফেস আপনাদেরকে দেখাই দিছে, জানাই দিছে যে কেনই বা এই পাসপোর্টগুলো ভিসা দেওয়া হইতেছে না এবং সামনের দিক থেকে কেনই বা ভিসাগুলো দেওয়া হবে না, এটা নিয়েও কিন্তু ক্লিয়ার কাট প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে জানাই দিছি। আমরা সেই ভিডিওটা একটু আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, এই ভিডিওটা একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, স্ক্রিনে দিয়ে দিতেছি, এই ভিডিওটা একটু দেখে আসেন। অবৈধভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সুযোগের অপব্যবহার করছে বাংলাদেশিরা। এতে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও এলসেন্ড্রো। অবৈধ পথে ইতালি যাওয়া এই মানুষগুলোকে ফেরত পাঠাবে বলে সাফ জানিয়ে দেন তিনি। সোমবার রাজধানীর ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জীবন বাজি রেখে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যান অনেক বাংলাদেশি। ইতালির রাষ্ট্রদূতের দেয়া তথ্য মতে এবছর প্রায় 18,000 বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইতালি গেছেন। তিনি বলেন, এদের অনেকেরই রাজনৈতিক আশ্রয়ের বিধি মোতাবেক কাগজপত্র ও যথাযথ কারণ নেই, অথচ ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন গণহারে। অনেকে আবার সঠিক নথি, নিয়োগকারী ও প্রশিক্ষণ ছাড়াই যাচ্ছেন ইতালি। এভাবে যাওয়া বন্ধে কয়েকশো বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। Now we are determined to do more. Why? Because we want to send a signal in order to stay, even if they are not prosecuted and not victims of any discrimination at home. But they apply for asylum. This is an abuse of our system. And therefore, of course, this has an impact on the passport ranking. এসব বাংলাদেশিদের এক একজন দালালদেরকে প্রায় 15,000 ইউরো সমপরিমাণ টাকা করে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এত টাকা দালালদের না দিয়ে বরং নিজ দেশে ব্যবসায় কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। এভাবে ইতালি পাড়ি দেয়াদের ভুক্তভোগী বলতে নারাজ তিনি। At the beginning, when they pay this insane amount of money to an illegal dalal, they are not victims. They are co-responsible for their own
fate and destiny. ইতালি প্রবাসী বাংলাদেশি অনেকে ফোনের মাধ্যমে বাল্যবিবাহ করে। অপ্রাপ্তবয়স্ক এসব মেয়েদের ইতালি নিতে আইনি জটিলতায় পড়তে হয়। এই চর্চা বন্ধে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। They bring very young women of Bangladesh, and because of the lack of reliability of public documents, sometimes these young women might not be 18. জিএসপি প্লাসের মতো বিশেষ শুল্ক মুক্তির সুযোগের মধ্যে আটকে না থেকে মুক্ত বাণিজ্যের পথে হাঁটতেও বাংলাদেশকে পরামর্শ দেন তিনি। You must be careful not to remain in a comfort zone where your industry, your domestic industry is protected. No reason to increase productivity, efficiency, because you are protected from abroad by your high tariffs. আগামী নির্বাচন স্বচ্ছ জবাবদিহিতামূলক হোক এবং বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থা থাকুক, এটাই ইতালির চাওয়া বলেও জানান তিনি। এদিকে ইতালির প্রধানমন্ত্রীর বাতিল হওয়া বাংলাদেশ সফরটি দ্রুত আবারও আয়োজন করতে দুদেশ একসাথে কাজ করছে বলেও জানান এই রাষ্ট্রদূত। নাদিয়া শারমিন, একাত্তর। যাই হোক, এখানে দুইটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিলাম, দুইটা ভিডিও ফুটেজই দেখলেন, জানতে পারলাম এই ভিডিওতে, সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝা গেলেন যে সামনের দিক থেকে যেই পাসপোর্টগুলো আটকে আছে এখনো পর্যন্ত বর্তমান সময়ে আইসা, এগুলা কিন্তু পর্যায়ক্রমে এক এক করে রিজেক্ট করবে, অল্প অল্প কিছু করে রিজেক্ট করবে, ভিসা সহ পাসপোর্টটা ব্যাক দিবে। এটার কিন্তু অপেক্ষায় অনেক মানুষ আছে, সবাই আছেন, আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু সবাই আছেন এই অপেক্ষাটাই। এম্বাসি থেকে সর্বশেষ আরও দুই একটা আপডেট আমি আজকে একটু আগেই দেখলাম যে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সেই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, ইটালি, এই তিনটে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।